তোমরা শুনতে পাচ্ছ? ছাত্রছাত্রীরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ক্লাসের সময় হয়ে গেছে বলা যায়। আমরা গত ক্লাসটা ডিসরাপ্টেড ছিল, আমরা সেভাবে প্রসিড করতে পারিনি। কাজেই আজকে আমরা গত ক্লাসে যেখানে ছিলাম সেখান থেকে আমরা শুরু করব। তোমাদের হয়তো মনে আছে আমাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল এবং আমরা ক্লাসটা প্রপারলি কন্টিনিউ করতে পারিনি আর কি। তো আমরা এক্সচেঞ্জ সিমেট্রির কনসিকুয়েন্স সেগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম এবং আমি বলছিলাম যে আমার ইচ্ছা ছিল গত ক্লাসে কতগুলো খুব গুরুত্বপূর্ণ ধারণা কভার করা, যেগুলো করা যায়নি। আজকে আমরা সেগুলো কভার করার চেষ্টা করব। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আমি স্লাইড সহ শুরু করছি। আবার একটু পুরাতন কথা বলতে হয়, আমরা এক্সচেঞ্জ সিমেট্রির যে কনসিকুয়েন্স সেইটা বিচার করতে গিয়ে দেখলাম যে কোয়ান্টাম পার্টিকেল গুলোর জন্য যদি আমি ওয়েভ ফাংশন তৈরি করি এবং আমার সিস্টেমগুলো যদি এমন হয় যেখানে মাল্টি পার্টিকেল এবং মাল্টি এনার্জি স্টেট এমন সিস্টেম যদি হয়, তার মানে একাধিক পার্টিকেল এবং একাধিক কোয়ান্টাম স্টেট যদি থাকে, তাহলে আমি যদি দুটো স্টেটের ভিতরে দুটো পার্টিকেলকে এক্সচেঞ্জ করি তাহলে দু ধরনের ঘটনা ঘটে। এক ধরনের ঘটনায় ওয়েভ ফাংশনের সাইন চেঞ্জ হয়, আর এক ধরনের ঘটনায় ওয়েভ ফাংশনের সাইন চেঞ্জ হয়। যদি ওয়েভ ফাংশনের সাইন চেঞ্জ হয় তাহলে আমরা বলি যে ওই সিস্টেমটা যে ওয়েভ ফাংশন বা স্টেট ভেক্টর দিয়ে আমরা ডেসক্রাইব করছি সেটা হলো অ্যান্টিসিমেট্রিক। আর যদি স্টেটের ভিতরে পার্টিকেল এক্সচেঞ্জের ফলে ওয়েভ ফাংশন বা স্টেট ভেক্টরের চিহ্নতে কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা বলি ওটা হলো সিমেট্রিক ওয়েভ ফাংশন। এবং এর উপরে ভিত্তি করে আমরা পার্টিকেল গুলোকে ক্লাসিফাই করেছি এইভাবে যে একদল পার্টিকেল যাদের ওয়েভ ফাংশন হলো অ্যান্টিসিমেট্রিক, তারা এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে, এবং আর একদল পার্টিকেল আছে যাদের ওয়েভ ফাংশন হলো সিমেট্রিক, তাদের এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই। এদের মধ্যে যারা এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে তাদের নাম আমরা দিয়েছি ফার্মিয়ান, এবং যারা এক্সক্লুশন মেনে চলে না তাদের নাম আমরা দিয়েছি বোজন। এই ফার্মিয়ান এবং বোজনের ক্লাসিফিকেশন আরেকভাবে করা যায়, এটা আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম। এই ক্লাসিফিকেশনটা করা হয় তাদের ইন্ট্রিনসিক যে স্পিন আছে সেই স্পিনের কোয়ান্টাম নাম্বার কত তার উপর। আমরা গত ক্লাসে বলেছি যে ফার্মিয়ানদের স্পিন কোয়ান্টাম নাম্বার হতে পারে 1/2, 3/2, 5/2। তার মানে অড ইন্টিজারের সাথে তুমি যদি 1/2 দিয়ে গুণ করো তাহলে যে সংখ্যাগুলো পাবে সেটা হলো ফার্মিয়ানের স্পিনের কোয়ান্টাম নাম্বার। আর বোজনের জন্য আমরা বলেছি যে বোজনের যে স্পিন কোয়ান্টাম নাম্বার সেগুলো হলো পূর্ণ সংখ্যা ইনক্লুডিং 0। তার মানে বোজনের জন্য হতে পারে 0, 1, 2 এটসেট্রা। এরপরে আমরা যেটা বলছিলাম যে এইটা তো এলিমেন্টারি ক্লাসিফিকেশন। কম্পোজিট পার্টিকেল, তার মানে কোনো কোনো সময় অনেকগুলো ফার্মিয়ন একত্রে যদি একটা কালেকটিভ বিহেভিয়ার শো করে সেগুলোকে আমরা কম্পোজিট ফার্মিয়ন বলতে পারি। তারা কিন্তু কোনো কোনো সময় বোজনের মতো আচরণ করতে পারে এবং সেই কথাগুলো এখানে বলা আছে। এই স্লাইড পর্যন্ত আমরা গিয়েছিলাম। an even number of fermions and any number of bosons is always a boson. কম্পোজিট ফার্মিয়ন তাদের সংখ্যা যদি হয় ইভেন, তার মানে জোড় সংখ্যক যদি হয়, তারা যদি একত্রে এক ধরনের বিহেভিয়ার শো করে তাহলে তাদের আচার আচরণ বোজনের মতো হতে পারে। আর বোজনটা সবসময়ই বোজন, বোজনটা কোনো সময় আমরা যেই কনটেক্সটে কথা বলছি তারা ফার্মিয়নের মতো আচরণ করে না। আর যদি অড নাম্বার অফ ফার্মিয়ন হয়, অড নাম্বার অফ ফার্মিয়ন সবসময় ফার্মিয়নের মতো আচরণ করবে,
আর এনি নাম্বার অফ বোজন তো সবসময় বোজন, যে কথাটা তোমাদেরকে বলা হয়েছে। তো এটার কারণ হলো বোজনের যে স্পিন সেটা যেহেতু ইন্টিজার, তুমি যতগুলো বোজনই নাও না কেন তাদের প্রত্যেকের স্পিন যদি তুমি যোগ করো তাহলে সেটাও একটা ইন্টিজার হবে। কারণ পূর্ণ সংখ্যা নিয়ে তুমি যত রকমের যোগই করো তার যোগফল হবে হলো একটা পূর্ণ সংখ্যা। কিন্তু ফার্মিয়নের স্পিন যেহেতু অড হাফ ইন্টিজার, এরকম অড হাফ ইন্টিজার তুমি যাই কল্পনা করো না কেন, এরকম অড হাফ ইন্টিজারের সংখ্যা যদি জোড় সংখ্যক হয় তাহলে তার যোগফল কিন্তু তোমরা নিজেরাই খাতায় করে দেখতে পারো, এদের যোগফল সবসময় হলো পূর্ণ সংখ্যা। কিন্তু যদি ইভেন হয় তাহলে এদের যোগফল সবসময় পূর্ণ সংখ্যা। যেমন একটা যদি হাফ হয়, একটা যদি 3/2 হয়, দুটো যোগ করলে পাওয়া যাবে 2। একটা যদি হাফ হয় আর একটা যদি হাফ হয় তাহলে যোগ করলে পাওয়া যাবে 1। তার মানে ইভেন নাম্বার অফ ফার্মিয়ন কম্পোজিট বিহেভিয়ার শো করলে তাদের স্পিন যোগ করলে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা পাই, আমরা বলি এরা কম্পোজিট স্টেটে একটা বোজনের মতো আচরণ করে। কিন্তু তুমি যদি এই ফার্মিয়ন গুলো অড সংখ্যক ফার্মিয়ন নাও, তার মানে বেজোড় সংখ্যক ফার্মিয়ন নাও, তাহলে এদের প্রত্যেকের স্পিন কোয়ান্টাম নাম্বার যাই হোক না কেন বেজোড় সংখ্যক ফার্মিয়ন নিয়ে যোগ করলে দেখবে সবসময় সেটা অড হাফ ইন্টিজার হচ্ছে। যেমন হাফ প্লাস হাফ প্লাস হাফ, তিনটা যেহেতু আছে তোমার যোগফল হবে হলো 3/2 এবং এটা একটা অড হাফ ইন্টিজার, কাজে এর আচরণ হবে ফার্মিয়নের মতো। এই কথাগুলোই বলা হয়েছে। আজকে ক্লাসে আমি যে ব্যাপার নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমি এখন সেখানে যাই। আজকে এই কথাগুলো আসলে বলা হয়েছে, এই যে তোমার এক্সচেঞ্জ সিমেট্রির গুরুত্ব, এগুলো নিয়ে আমি বারবার বলেছি, কাজে এগুলো আর আমি রিপিট করবো না, আগের ক্লাসে এই কথাগুলো বলা হয়েছে। অসীম গুরুত্ব। এখন কতগুলো ইউজফুল টার্ম, কতগুলো ইউজফুল কনসেপ্ট তোমাদের শিখতে হবে। এই যে টার্ম এবং কনসেপ্ট যেগুলো আজকে আমি আলোচনা করব, এগুলো শুধু যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের জন্য তোমাদের দরকার তা কিন্তু না। বেসিক্যালি ফিজিক্স শিখতে গেলে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে এবং এগুলোর প্রচুর তোমার অ্যাপ্লিকেশন। কোয়ান্টাম মেকানিক্সে করতে হবে, অ্যাটমিক ফিজিক্সে করতে হবে, থার্ড ইয়ারে করতে হবে, ফোর্থ ইয়ারে করতে হবে, মাস্টার্সে করতে হবে। যারা ফিজিক্স দিয়ে ভবিষ্যতে কাজ করবে তাদের বারবার এই টার্মগুলো সামনে আসতে হবে। সো এই টার্মগুলোই আজকে আমি তোমাদের একটু শেখাতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনবে। প্রথম টার্ম হলো ডিজেনারেসি। আমার ধারণা এই শব্দটা তোমরা শুনেছো থার্ড ইয়ারে, যেহেতু কিছু কিছু ক্লাস অনলাইনে বা ইয়ে শুরু হওয়ার আগে তোমাদের কিছু কিছু ক্লাস হয়েছে। আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের ভিতরে কি তোমরা কি ডিজেনারেসি শব্দটার সাথে পরিচিত কিনা? কেউ কি শুনেছো ডিজেনারেসি শব্দটা? না স্যার। কি তোমার নাম কি? হেলালুদ্দিন স্যার। হেলালুদ্দিন, তুমি কখনো ডিজেনারেসি শোনোনি তাই না? না স্যার, ফিজিক্সের শুনি নাই। স্যার ইন্টারে কেমিস্ট্রিতে পড়ছি সম্ভবত, নামটা আসছে। আচ্ছা, ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে ছিল এরকম একটা শব্দ, তাই তো? কিন্তু তুমি ওই এখন পর্যন্ত অনার্স ক্লাসে এটা শোনোনি? না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নাই। শুনলেও যে তোমাদের খুব মনে আসে তা না, আর না শুনলে তো নাই। তাহলে আমরা আগে শুরু করব হলো ডিজেনারেসি দিয়ে। আমি একটু একেবারে ডিজেনারেসির যে কনসেপ্টটা, নট নেসেসারিলি এটা কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট, কিন্তু তোমরা লেখাপড়া করতে যে ডিজেনারেসি যখন তোমাদের এই শব্দটা যখন তোমাদের সামনে আসবে, মোস্টলি তোমরা এই শব্দটা কোয়ান্টাম মেকানিক্সে খুঁজে পাবে। তাহলে আমার এই কথা বলার উদ্দেশ্য কি, যে তোমরা যে ডিজেনারেসি দেখবে সেটার কনটেক্সট হলো মোর অর লেস কোয়ান্টাম মেকানিক্স। কিন্তু ডিজেনারেসি যে শুধু কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমেই আছে কথাটা তা না, ঠিক আছে? ডিজেনারেসি যে শুধু কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে থাকে তা না। তবে আমরা ডিজেনারেসিটাকে যেভাবে পড়বো আমাদের কাজের জন্য, এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যেভাবে কাজে লাগবে, সেখানে আমরা যে ডিজেনারেসির কথা বলছি সেটা হলো কোয়ান্টাম ডিজেনারেসি। তাহলে ডিজেনারেসির মানেটা, ডিজেনারেসির মানে হলো এই, তোমার একটা, খুব ভালো করে শোনো, তোমার একটা পার্টিকুলার এনার্জি স্টেট আছে, তার মানে একটা পার্টিকুলার এনার্জি স্টেট আছে, একটি মাত্র এনার্জি স্টেট, কিন্তু সেই এনার্জি স্টেটে তোমার সিস্টেম থাকার জন্য যে ওয়েভ ফাংশন গুলো আছে, অথবা যদি স্টেট ভেক্টরের কথা বলি, আমি আর আসলে স্টেট ভেক্টরের কথা বলবো না, কারণ তোমাদের আর থার্ড ইয়ারের স্টেট ভেক্টর শব্দটার প্রয়োজন নাই।
তোমরা এরপর থেকে যা কিছু পড়বা মোরলেস সেগুলো হবে ওয়েভ ফাংশন। তাহলে কথাটা কি, আমার একটি মাত্র এনার্জি স্টেট আছে, কিন্তু সেই এনার্জি স্টেটে সিস্টেম থাকার জন্য ওয়েভ ফাংশনের সংখ্যা একাধিক। কথাটা কি বুঝতে পারছো কিছু? আমার এনার্জি স্টেট একটা, কিন্তু সেই এনার্জি স্টেটের জন্য যে ওয়েভ ফাংশন গুলো তৈরি করা যায় ওই এনার্জি স্টেটের জন্য, সেরকম ওয়েভ ফাংশন তৈরি করা যায় অনেকগুলো। অনেকগুলো মানে একটার বেশি। এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা বলি ওই স্টেটটা ডিজেনারেট। এবং কতখানি ডিজেনারেট সেইটা বোঝা যায় ওই পার্টিকুলার এনার্জি স্টেটটাকে ডেসক্রাইব করার জন্য কতগুলো ওয়েভ ফাংশন ব্যবহার করা যায়। যত বেশি ওয়েভ ফাংশন ওই একটা পার্টিকুলার এনার্জি স্টেটকে ডেসক্রাইব করার জন্য ব্যবহার করা যাবে, লেভেল অফ ডিজেনারেসি তত বেশি হবে। আমরা বলি ডিগ্রি অফ ডিজেনারেসি অথবা ফোল্ড অফ ডিজেনারেসি। তাহলে একটা পার্টিকুলার এনার্জিতে যদি দুটো ওয়েভ ফাংশন তার জন্য যদি প্রযোজ্য হয়, আমরা বলি ওই এনার্জি স্টেটটা টু ফোল্ড ডিজেনারেট, অথবা বলি ওই এনার্জি স্টেটের জন্য সেকেন্ড ডিগ্রি বা ডিগ্রি টু ডিজেনারেসি আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরা যাক, এটা ক্লাসিক্যাল উদাহরণ যেন তোমরা বুঝতে পারো। ধরা যাক এনার্জি স্টেট গুলো হলো, তোমরা যে হলে থাকো, তোমরা যারা হলে থাকো সেই হলের তলাগুলো। একতলার এনার্জি আছে, দোতলার এনার্জি আছে, তিনতলার এনার্জি আছে, তাই না? প্রত্যেকটা তলার, আমরা যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির কথাই চিন্তা করি, তাহলে প্রত্যেকটা তলার জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে আলাদা। এখন প্রত্যেকটা তলায় যে রুমগুলো আছে সেই রুমগুলো হচ্ছে এক একটা করে কোয়ান্টাম স্টেট। সেই রুমে আমাদের ছাত্রছাত্রীরা থাকে। তাহলে তৃতীয় তলা হলো একটা পার্টিকুলার এনার্জি স্টেট, এবং প্রতিটা ঘরে আমরা ধরে নিই একজন করে ছাত্রছাত্রী থাকে। তৃতীয় তলায় যদি 10টা রুম থাকে, তাহলে 10টা রুমে, ভালো করে খেয়াল করো, 10টা রুমই কিন্তু ওই তৃতীয় তলার যে এনার্জি, সেই এনার্জির জন্য একটা করে আমরা বলছি কোয়ান্টাম ওয়েভ ফাংশন, বা একটা করে কোয়ান্টাম স্টেটকে ডেসক্রাইব করে। তাহলে এই যে 10টা রুম, যাদের প্রত্যেকের এনার্জি হলো তৃতীয় তলার এনার্জি সমান, যেখানে আমাদের একজন করে ছাত্র বা ছাত্রী থাকতে পারে, তাহলে ওই যে তৃতীয় তলার এনার্জি স্টেটটা, এটা কত ফোল্ড ডিজেনারেট কে বলতে পারবে? দেখি মাথায় কিছু ঢুকছে কিনা। স্যার 10 এক্স্যাক্টলি, এটা 10 ফোল্ড ডিজেনারেট। কারণ ওই একই এনার্জি নিয়ে আমি 10 রকমের কোয়ান্টাম ওয়েভ ফাংশন তৈরি করতে পারি। প্রত্যেকটা ওয়েভ ফাংশনই হচ্ছে কি একটা করে যে রুম, সেই রুমের নাম, পরিচয় এবং তার বৈশিষ্ট্য। এরকম রুম কয়টা আছে? 10টা। তার জন্য ওয়েভ ফাংশন কতগুলো আছে? 10টা, যারা প্রত্যেকে একই এনার্জি স্টেটে আছে। ঠিক আছে? তাহলে ডিজেনারেসি হচ্ছে ওই যে ডিফারেন্ট কোয়ান্টাম স্টেটস অথবা ওয়েভ ফাংশনস বাট সেম এনার্জি। তোমরা জানো যে অ্যাটমিক অরবিটাল যেগুলো আছে, এটা আমি তোমার কাছে এক্সপ্লেইন, তোমাদের কাছেই আমি এক্সপ্লেনেশন চাইবো, তোমরা নিজেরা করবা। তোমরা জানো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয়, তাহলে সেখানে আমরা দুটো ইলেকট্রন রাখতে পারি, আমরা বলি 1s2। এগুলো তো জানো তোমরা, তাই না? শুনেছো তো? যেমন হাইড্রোজেন অ্যাটমে একটা ইলেকট্রন থাকে, আমরা সেটার বিন্যাস লিখি 1s1। 1 মানে হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো 1, s হলো অরবিটাল, এবং সেখানে ইলেকট্রন আছে হলো একটা। হিলিয়ামে আমরা কি লিখি? 1s2, তাই না? জানো তো? কোনো সারা শব্দ নেই। আচ্ছা, হিলিয়ামে আমরা লিখি 1s2, তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো 1, s হলো তার অরবিটাল, এবং দুটো ইলেকট্রন। হিলিয়ামের যে দুটো ইলেকট্রন আসে s স্টেটে উইথ n ইকুয়ালস 1, তোমরা আমাকে বলো এই দুটো ইলেকট্রনের জন্য ওয়েভ ফাংশন কি একই না আলাদা? দেখি মাথায় কি ঢুকেছে। স্যার আলাদা।
হ্যাঁ, এদের ওয়েভ ফাংশন হচ্ছে আলাদা, কারণ এদের জন্য কোয়ান্টাম নাম্বার কিন্তু একই না। আরো কেন আলাদা? আলাদা হতেই হবে কারণ ইলেকট্রন গুলো হলো ফার্মিয়ন, তাদের দুজনকেই আমি একই কোয়ান্টাম স্টেটে রাখতে পারবো না, সেটাই একটু আগে আমরা শিখলাম। তাহলে দেখা যাচ্ছে হিলিয়ামে যে দুটো ইলেকট্রন আছে, যখন n = 1, তাদের ওয়েভ ফাংশন কিন্তু ইলেকট্রন দুটোর ওয়েভ ফাংশন হচ্ছে আলাদা। এখন আমাকে বলো, ওই ইলেকট্রন গুলোর এনার্জি কি একই না আলাদা? এনার্জি একই স্যার। এক্স্যাক্টলি, এনার্জি একই, কিন্তু কোয়ান্টাম ওয়েভ ফাংশন হচ্ছে আলাদা। তাহলে হিলিয়ামের যে ইলেকট্রন গুলো আছে তাদের ডিগ্রি অফ ডিজেনারেসি কত ওই স্টেটের জন্য? যখন n = 2। এইভাবে ডিজেনারেসিটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তুমি যদি 2p অ্যাটমিক অরবিটালের কথা চিন্তা করো, সেখানে কয়টা ইলেকট্রন রাখা যায়? 6টা রাখা যায়। তাহলে সেখানে ডিজেনারেসির ডিগ্রিটা কত? 6। তাহলে 2p6 নিয়ে তুমি চিন্তা করবে এবং সেখানে কোয়ান্টাম নাম্বার গুলো কেমন সেগুলো সাজিয়ে তুমি 6টা স্টেট লিখবে কোয়ান্টাম স্টেট কোয়ান্টাম ওয়েভ ফাংশনের জন্য, এবং তুমি দেখাবে যে ওখানে 6-fold ডিজেনারেসি আছে। আচ্ছা, এটা ডিজেনারেসি অসম্ভব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমরা কি বুঝতে পেরেছো ডিজেনারেসি কি জিনিস? অনেক সময় নিয়ে বলা হয়েছে, আমার মনে হয় বুঝতে না পারার কোনো কারণ নাই, এবং এখানে বলাই আছে ডিফারেন্ট কোয়ান্টাম স্টেট জি স্যার, বুঝতে পারছি। বাট দ্য সেম এনার্জি। এখন তোমাদের সিলেবাসে দেখবে যে এক্সচেঞ্জ ডিজেনারেসি বলে একটা কথা আছে। আমরা যখন আরেকটু ভালো করে ফিজিক্স বুঝবো তখন আমরা দেখবো যে এই যে ডিজেনারেসি গুলো আছে এগুলো বিভিন্ন সিমেট্রির কনসিকুয়েন্স। তার মানে আমাদের সিস্টেম গুলোর ভিতরে যে প্রতিসাম্য আছে সেই প্রতিসাম্যের উপরে ডিপেন্ড করে যে কোন ধরনের ডিজেনারেসি থাকবে, কত ফোল্ড ডিজেনারেসি থাকবে, ডিগ্রি অফ ডিজেনারেসি কেমন হবে। তাহলে এটা যদি সিমেট্রির কনসিকুয়েন্স হয়, তাহলে এক্সচেঞ্জ সিমেট্রি যখন আমরা পড়েছিলাম আমরা বলেছিলাম এটা একটা প্রতিসাম্য, এটা একটা সিমেট্রি। এবং সিমেট্রি কাকে বলে, সিমেট্রি অপারেশন কি, এগুলোও কিন্তু আগের ক্লাসে আমি তোমাদের বলেছি। তাহলে এক্সচেঞ্জ সিমেট্রির কারণে এক ধরনের ডিজেনারেসি তৈরি হয় এবং সেই ডিজেনারেসিকে আমরা এখানে এক্সচেঞ্জ ডিজেনারেসি বলবো। কেমন তোমরা দেখেছো? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কে নাম বলো? স্যার আমি শাকিরা। হ্যাঁ শাকিরা বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে যে একটা পার্টিকুলার স্টেটে যদি যে কটা ওয়েভ ফাংশন থাকবে সেটাই হচ্ছে নাম মানে ডিগ্রি অফ ডিজেনারেসি। কি বললা বুঝিনি, আবার বলো। মানে একটা পার্টিকুলার একটা স্টেট আছে, ওইটার কথার কথা 10টা ওয়েভ ফাংশন দিয়ে ই করা যায়, পার্টিকুলার স্টেট বলো না, সেখানে কি ডিগ্রি অফ ডিজেনারেসি 10টা হবে? শোনো, তুমি পার্টিকুলার স্টেট বলো না, তুমি বলো যে একটা পার্টিকুলার এনার্জি আছে, সেই এনার্জিতে। জি স্যার, পার্টিকুলার এনার্জি। হ্যাঁ, সেই এনার্জিতে আমি কতগুলো ওয়েভ ফাংশনকে ফিট করতে পারি। যদি এইভাবে বলি, এনার্জি হলো 10 জুল, এই 10 জুল এনার্জি থাকবে, এই শর্ত পূরণ করে আমি কতগুলো ওয়েভ ফাংশন তৈরি করতে পারবো। যতগুলো ওয়েভ ফাংশন তৈরি করতে পারবো সেটা হলো ওই 10 জুল এনার্জির জন্য ডিগ্রি অথবা লেভেল অফ কি ডিজেনারেসি। তুমি কি বুঝতে পারছো? ডিজেনারেসি। জি স্যার। স্যার তাহলে তো হাইড্রোজেনের যদি ডিগ্রি অফ ডিজেনারেসি জিজ্ঞেস করা হয় তাহলে ওটা 2 হবে। কত হবে? 2 হবে। হাইড্রোজেন 1:2। কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি। যদিও একটি মাত্র ইলেকট্রন আছে, কিন্তু সেই ইলেকট্রনটার জন্য ওয়েভ ফাংশন কোথায় আমি আছে, যে কোনো স্টেটে থাকতে পারে। হ্যাঁ, সেই ইলেকট্রনটার জন্য তো আমি ওয়েভ ফাংশন আপ স্পিন নিয়েও তৈরি করতে পারি, আবার ডাউন স্পিন নিয়েও তৈরি করতে পারি। আমি আপ স্পিন নিয়ে একরকম ওয়েভ ফাংশন তৈরি করতে পারবো, ডাউন স্পিন নিয়ে আর এক রকমের ওয়েভ ফাংশন তৈরি করতে পারবো। তাহলে কি আমার কোয়ান্টাম স্টেট আমি কয়টা পাচ্ছি? 2টা পাচ্ছি। কিন্তু তাদের জন্য এনার্জি কত? তাদের জন্য এনার্জি যা তাই, একটাই এনার্জি। এটা ভালো কথা বলেছো, এটা ভালো কথা বলেছো, কারণ অনেক ছাত্রের মাথার মধ্যে আসতে পারে
যে ইভেন হাইড্রোজেন অ্যাটমেরই তুমি যদি ইলেকট্রনটাকে সেকেন্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়ে যে এনার্জি, সেই এনার্জিতে তুলে নিয়ে যাও, তখন কিন্তু সেখানে সেই যে এনার্জি, সেই এনার্জির জন্য অ্যাভেলেবল ওয়েভ ফাংশনের সংখ্যা হলো 6টা। ইলেকট্রন যদিও একটা আছে, কিন্তু ডিজেনারেসি যদি তুমি হিসাব করতে চাও তাহলে কিন্তু ওখানে 6 রকমের ওয়েভ ফাংশন তৈরি করা সম্ভব আর কি। তুমি কি বুঝছো? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে পি শেলে 6টা ইলেকট্রন থাকলে সেখানে কেন 12টা হবে না স্যার? কি হলো? পি শেলে পি শেলে তো তুমি 12টা ইলেকট্রন রাখতে পারবে না। পি শেলে পি শেলে তুমি 6টা ইলেকট্রন প্রত্যেক হ্যাঁ 6 ফোল্ড ইলেকট্রন এখানে 6, হ্যাঁ সেই জন্য তো 6 ফোল্ড ডিজেনারেট। প্রত্যেক ইলেকট্রনের জন্য 2 ধরনের স্যার ওয়েভ ফাংশন তৈরি করা যাবে না? সেইটা হিসাব করেই 6 হে, সেই আপ এবং ডাউন স্পিন কনসিডার করেই 6, ওইটা বাদ দিয়ে 6 না, দেখে নিও ওইটা সহই 6, 12 নয়। সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এই যে এক্সচেঞ্জ ডিজেনারেসি, এক্সচেঞ্জ সিমেট্রির কারণে ডিজেনারেসি কিভাবে? আমি যদি পার্টিকেল গুলোকে দুটো স্টেটের ভিতরে এক্সচেঞ্জ করি তাহলে তো ওয়েভ ফাংশনের পরিবর্তন হতে পারে। আমরা দেখেছি অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন হলে ওয়েভ ফাংশনের চেহারাটা পাল্টে যায়, একটা প্লাস সাইন নিয়ে আসে, একটা মাইনাস সাইন নিয়ে আসে। কাজে দুটো ওয়েভ ফাংশন তো একই ওয়েভ ফাংশন নয়, একটা পজিটিভ চিহ্ন নিয়ে আসে, একটা নেগেটিভ চিহ্ন নিয়ে আসে। কিন্তু এই যে দুই ওয়েভ ফাংশন তৈরি হলো, একটা প্লাস সাইন নিয়ে একটা মাইনাস সাইন নিয়ে, এদের যে এনার্জি, সেই এনার্জিতে কি কোনো পরিবর্তন হবে? না স্যার। হবে না। কাজেই দেখা যাচ্ছে যে এই এক্সচেঞ্জ অপারেশন চালালে আর একটা ডিজেনারেসির ধারণা পাওয়া যায়। এই যে ডিজেনারেসির ধারণা পাওয়া যায় এটার নাম হলো এক্সচেঞ্জ ডিজেনারেসি। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা কনসেপ্ট, সেটা হলো ফার্মি এনার্জি। এটার নাম কি শুনেছো তোমরা? এটা তো কিছুটা শোনার কথা আর কি, কারণ তোমরা সলিড স্টেট ফিজিক্স ক্লাস করছো আর কি, আমি জানি। তোমরা ফার্মি এনার্জির নাম শুনেছো? শোনোনি? আচ্ছা, এখন চিন্তা করো যে তোমার ইউনিট ভলিউম এবং অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তার মানে কোনো একটা সলিডের আমি একটা ইউনিট ভলিউম কনসিডার করছি এবং তার ভিতরে কিছু মোবাইল ইলেকট্রন, তার মানে মুক্ত ইলেকট্রন ছুটে বেড়াচ্ছে, ঠিক আছে? এবং আমি কোন সিচুয়েশনে কনসিডার করছি? যেখানে টেম্পারেচার হলো পরম শূন্য তাপমাত্রা। তাহলে এই টেম্পারেচারে আমি যদি ইলেকট্রনগুলো, নিশ্চয়ই ইলেকট্রনগুলোর বিভিন্ন কোয়ান্টাম এনার্জি লেভেল আছে আর কি, তারা কনফাইন্ড একটা সলিডের ভিতরে তারা আটকা পড়া অবস্থায় আছে এবং তাদের কোয়ান্টাইজড এনার্জি লেভেল আছে। আমি যখন এই ইলেকট্রনগুলোকে বিভিন্ন এনার্জি লেভেলে সাজাতে শুরু করব তখন কি ধরনের ঘটনা ঘটবে? আমি কোন এনার্জি লেভেল থেকে শুরু করব সাজানো? একদম হাই এনার্জি লেভেল থেকে না লোয়েস্ট পসিবল এনার্জি লেভেল থেকে? আমরা লোয়েস্ট পসিবল এনার্জি লেভেল থেকে আমরা ইলেকট্রন গুলোকে সাজানো শুরু করব। তার মানে প্রথমে যে এনার্জি লেভেলটা আছে সেটা সবচেয়ে কম এনার্জি লেভেল, তারপরে কোয়ান্টাইজেশন রুল মেনে তারপরে যে এনার্জি লেভেলটা আসে এটা হলো প্রথম এক্সাইটেড লেভেল, তারপরে 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 এভাবে আমি ইলেকট্রন গুলো সাজানো শুরু করব। ঠিক যেমন করে তুমি যদি একটা বালতির ভিতরে মার্বেল রাখা শুরু করো, তুমি তো প্রথমে বালতির উপরে তো মার্বেল রাখো না, তাই না? প্রথমে বালতির তলাটা মার্বেল দিয়ে পূর্ণ করো, তার উপরে আর এক স্তর, তার উপরে আর এক স্তর, তার উপরে আর এক স্তর। এখানেও সিচুয়েশনটা হলো। তাহলে তোমার ওই ইউনিট ভলিউমের ভিতরে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সংখ্যক মোবাইল ইলেকট্রন আছে যারা দৌড়াদৌড়ি করে বেড়াতে পারে, যারা কোনো অ্যাটমের সাথে সংযুক্ত না। এই ইলেকট্রন গুলো যদি আমি এখন সাজানো শুরু করি তাহলে প্রথমে কি করব? আমার সবচেয়ে নিচে যে এনার্জি স্টেটটা আছে সেখানে ইলেকট্রন গুলো রাখা শুরু করব। কিন্তু আমার মনে রাখতে হবে যে ইলেকট্রন গুলো যেহেতু ফার্মিয়ন, একই কোয়ান্টাম স্টেটে আমি একটির বেশি ইলেকট্রন রাখতে পারবো না। তাহলে একদম লোয়েস্ট এনার্জি স্টেটে আমি কয়টা ইলেকট্রন রাখতে পারবো সেটা ডিপেন্ড করবে ওই যে লোয়েস্ট এনার্জি স্টেটটা আছে সেটার ডিগ্রি অফ ডিজেনারেসির উপর। ওই লোয়েস্ট এনার্জি স্টেটটা যদি
10-fold ডিজেনারেট হয়, তার মানে সেখানে 10টা কোয়ান্টাম ওয়েভ ফাংশন তৈরি করা যাবে, তাহলে আমি ওই লোয়েস্ট এনার্জি স্টেটে 10টা ইলেকট্রন রাখতে পারবো। 11টা ইলেকট্রন রাখার কিন্তু আর আমার জায়গা নাই, কারণ 11টা ইলেকট্রন রাখার জন্য কোনো কোয়ান্টাম ওয়েভ ফাংশন ওই এনার্জি স্টেটের জন্য তৈরি করা যায় না। এই কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে 10টা ইলেকট্রন দিয়ে আমি লোয়েস্ট এনার্জি স্টেটটাকে ফিল করে দিলাম। 11 নম্বর ইলেকট্রনটা আমার এখন কোথায় রাখতে হবে? স্যার পরের এনার্জি লেভেলে। গুড। 11 নম্বর ইলেকট্রনটাকে আমার রাখতে হবে ঠিক তার পরের এনার্জি লেভেলে। এখন এর পরের এনার্জি লেভেলে যদি ডিগ্রি অফ ডিজেনারেসি n ফোল্ড হয়, n হলো একটা যে কোনো সংখ্যা, তাহলে সেখানে আমি কতগুলো ইলেকট্রন রাখতে পারবো? আবার n সংখ্যক ইলেকট্রন রাখতে পারবো, তাই না? এখন এই n সংখ্যক ইলেকট্রন দিয়ে 2 নম্বর স্টেটটা পূর্ণ করে ফেলার পর বাকি ইলেকট্রনগুলোকে আমার তার উপরের এনার্জি স্টেটে নিয়ে যেতে হবে, যত ফোল্ড ডিজেনারেসি আসে ততগুলো সেখানে রাখবো, তারপরে সেটা পূর্ণ হয়ে গেলে তারপরেরটা এবং তারপর। তাহলে ফার্মি এনার্জি হচ্ছে সেই জিনিস যে অ্যাবসলিউট জিরোতে আমি ইউনিট ভলিউমের ভিতরে যতগুলো ইলেকট্রন আছে তাদেরকে এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে যদি এনার্জি লেভেলগুলো পূর্ণ করতে করতে উপরে উঠি, তাহলে সবচেয়ে উপরের যে লেভেল পর্যন্ত আমাকে যেতে হবে, তলার সবগুলো পূর্ণ করে সবচেয়ে উপরের যে লেভেলে আমার যেতে হবে, সেইটার নামই হলো ফার্মি এনার্জি। এটা আমি বলছি এমন ভাবে যেন মাথার মধ্যে গেঁথে যায়। এই কনসেপ্ট ছাড়া সলিড স্টেট ফিজিক্স পড়া যাবে না, ইনফ্যাক্ট নিউক্লিয়ার ফিজিক্সও পড়া যাবে না, সেখানেও ফার্মি এনার্জির ব্যাপার আছে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা তোমরা তোমাদের ফিজিক্সের জীবনে শিখবা। তোমরা কি বুঝতে পেরেছো তাহলে ফার্মি এনার্জিটা কি জিনিস? চুপ, সবাই চুপ। ফার্মি এনার্জি আমি ইলেকট্রনের উদাহরণ দিয়েছি, কিন্তু ফার্মি এনার্জি কি শুধু ইলেকট্রনের জন্য প্রযোজ্য? দেখি এটা কেউ বলতে পারে কিনা। ফার্মি এনার্জি শুধু ইলেকট্রনের জন্য প্রযোজ্য নয়, ফার্মি এনার্জি সমস্ত ফার্মিয়নের জন্য প্রযোজ্য। আমার যদি ফার্মিয়ন থাকে, আমি যদি ইউনিট ভলিউমে কতগুলো ফার্মিয়ন আছে সেটাকে যদি আমি কনসিডার করি, এবং আমি যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যদি আমার সিচুয়েশন হয়, তাহলে আমি সেই ফার্মিয়ন গুলোকে নিচ থেকে উপর পর্যন্ত সাজাতে গেলে যেটা টপ মোস্ট এনার্জি লেভেলে আমার পৌঁছাতে হবে সেটা হলো ওই সিস্টেমের জন্য ফার্মি এনার্জি। এখানে অ্যাবসলিউট জিরোটা খুব ইম্পর্টেন্ট, যে ফার্মি এনার্জিকে ডিফাইন করাই হয়েছে পরম শূন্য তাপমাত্রায়, তার মানে এইটাকে সংজ্ঞায়িত করা হয়েছে পরম শূন্য তাপমাত্রায়। তো ঠিক আছে, কে কি বুঝলে আমাকে একটু বলো দেখি, না কিছুই বুঝলাম না? দেখো এগুলো বিল্ডিং ব্লকস, এগুলো না বুঝলে ফিজিক্সে আগানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে সাম ফার্মি এনার্জিস, কতগুলো মেটালের ফার্মি এনার্জির নাম্বার এখানে দেয়া আছে, সংখ্যা এখানে বইপত্রে এভাবেই দেয়া থাকে, কিন্তু লিথিয়ামের ফার্মি এনার্জি কথাটা মানে কি কেউ বলতে পারবে? লিথিয়াম তো একটা অ্যাটম, তাই না? একটা এলিমেন্ট, এলিমেন্টের ফার্মি স্যার এনার্জি। এটার হ্যাঁ বলো বলো। স্যার অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে লিথিয়ামে তো 3টা ইলেকট্রন থাকে, তো আমরা 3টা ইলেকট্রন আর কি যদি না বাবা, নিচের লেফট থেকে শুরু করি। সুন্দর, তুমি খুব ভালো বলছিলে, কিন্তু এক জায়গায় একটু গন্ডগোল হয়ে গেছে, আমি এখানেই ঠিক করে দিই, অন্যরাও একটু ভালো করে শুনো। লিথিয়ামের 3টে ইলেকট্রন আছে, দ্যাটস ট্রু, কিন্তু লিথিয়াম কোন ইলেকট্রন ছাড়ে কয়টা? লিথিয়ামকে মেটালিক লিথিয়ামে ঘুরে বেড়ায় কয়টা ইলেকট্রন, প্রতিটা অ্যাটম কয়টা ইলেকট্রন ছাড়ে? একটা ইলেকট্রন ছাড়ে। কাজেই ফার্মি এনার্জিকে কিন্তু ডিফাইন করা হয়েছে সেই সমস্ত ইলেকট্রনের টার্মে, সেই ইলেকট্রনগুলো অ্যাটমের সাথে যুক্ত নাকি যুক্ত না? যুক্ত না, যুক্ত না। আমি বলছি তো মোবাইল ইলেকট্রন। মোবাইল মানে কি? যারা নড়াচড়া করে তারা হচ্ছে মোবাইল। তার মানে এই যে লিথিয়াম যেমন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, কপার একটা ইলেকট্রন ছেড়ে দেয় ইন জেনারেল,
এই সমস্ত মুক্ত ইলেকট্রন গুলো নিয়ে ফার্মি এনার্জি হিসাব করা হয়। তার মানে যদিও এখানে অ্যাটমের কথা বলা হয়েছে, এই ফার্মি এনার্জি কাদের? এই ফার্মি এনার্জি হলো ওই সমস্ত অ্যাটম যে ইলেকট্রনটাকে কন্ডাকশনের জন্য ছেড়ে দিয়েছে, সে ইউনিট ভলিউমের ভিতরে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, সেই সমস্ত ইলেকট্রনের ফার্মি এনার্জি এখানে দেখানো হয়েছে। লিথিয়ামের সেই ইলেকট্রনের জন্য ফার্মি এনার্জি হলো 4.72 ইলেকট্রন ভোল্ট, সোডিয়ামের 3.12, অ্যালুমিনিয়াম যদি 3টা ছাড়ে তাহলে ওই 3টা নিয়ে হিসাব করা হয়েছে, অল দোজ থিংস। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোবাইল ইলেকট্রন, এটা হলো মনে রাখার বিষয়। এখানে যে এনার্জি গুলো আছে, এই এনার্জি গুলো কেমন তোমাদের কোনো আইডিয়া আছে? এই এনার্জি গুলো আমরা যদি টেম্পারেচার স্কেলে প্রকাশ করি তাহলে এই এনার্জি গুলো কেমন? ছোট এনার্জি না বড় এনার্জি? কারো কোনো আইডিয়া আছে কিনা? কোশ্চেনটা আরেকবার। এনার্জি আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা কিভাবে স্থাপিত হয় কোনো আইডিয়া আছে কি? টেম্পারেচার বাড়ালে এনার্জি, আমি তো গাণিতিক ভাবেও সেটাকে প্রকাশ করতে পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এটা বলবো, এখন তোমাদের এটুকু বলি, এইখানে যে ইলেকট্রনের যে এনার্জি দেয়া আছে এগুলো বিশাল এনার্জি, বিশাল এনার্জি। কত বিশাল আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো হিসাব করা শিখবো। তাহলে এখানে খুব মজার একটা জিনিস এবং খুবই চিন্তা করার মতো একটা জিনিস আছে, সেটা হলো ফার্মি এনার্জি আমরা কত ডিগ্রি টেম্পারেচারে ডিফাইন করেছি? স্যার অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো। ক্লাসিক্যাল পার্টিকেল যারা, তাদের অ্যাবসলিউট জিরোতে এনার্জি কিরকম থাকার কথা? কম স্যার, কম। কম মানে কিছু থাকার কথা না। ক্লাসিক্যাল পার্টিকেল গুলোর অ্যাবসলিউট জিরোতে কোনো ধরনের এনার্জি, মানে থার্মাল এনার্জি থাকার কথা না, কোনো ধরনের থার্মাল এনার্জি থাকার কথা না। এবং ওদেরকে তুমি যদি গুতাগুতি না করো বাইরে থেকে, তাহলে তাদের কোনো ধরনের এনার্জি ম্যানিফেস্টেশন নাই। ঠিক আছে? তাহলে দেখো যে ক্লাসিক্যাল পার্টিকেল গুলোর অ্যাবসলিউট জিরোতে কোনো থার্মাল কাইনেটিক এনার্জি থাকে না। এখানে যে ফার্মি এনার্জির কথা বলা হয়েছে, এটা কি ধরনের এনার্জি তোমরা জানো? এটা কি পোটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি? পটেনশিয়াল এনার্জি। না, এটা সম্পূর্ণ কাইনেটিক এনার্জি। এগেইন আমরা এটা শিখবো। তাহলে খুবই একটা দারুণ জিনিস, কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে তারা যদি ফার্মিয়ান হয় তাহলে অ্যাবসলিউট জিরোতেও ইলেকট্রনগুলোর বিপুল পরিমাণে কাইনেটিক এনার্জি আছে। অথচ আমরা শিখেছিলাম যে ওই যে গ্যাস মলিকিউলগুলো দৌড়াদৌড়ি করে, তাদের কাইনেটিক এনার্জিটা পাওয়া যায় টেম্পারেচার থেকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এই কোয়ান্টাম ফার্মিয়ন গুলোর বিপুল পরিমাণে কাইনেটিক এনার্জি আছে। এবং এই কাইনেটিক এনার্জির উৎসটা কি? এই কাইনেটিক এনার্জির উৎস হলো, ভালো করে চিন্তা করে আমি জিজ্ঞেস করব নেক্সট ক্লাসে, আমি এই প্রশ্নটি সবাইকে করতে চাই, সবাইকে করতে পারবো না কিন্তু কাউকে না কাউকে আমি করব, যে এই কাইনেটিক এনার্জির উৎস কি? আমি বলে দিচ্ছি, এই কাইনেটিক এনার্জির উৎস হলো এক্সক্লুশন প্রিন্সিপাল অথবা ফার্মিয়নের অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। এই দুটো জিনিস থেকে এই কাইনেটিক এনার্জি তৈরি হয়। তাহলে তোমাদের যে জিনিস আমি বলি এর ভিতরে কিন্তু দারুণ সব ব্যাপার আছে। আমরা এক্সচেঞ্জ সিমেট্রি পড়েছিলাম, সেখান থেকে আমরা জেনেছি হলো অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন, সেখান থেকে আমরা ফার্মিয়নের ধারণা পেয়েছি, সেখান থেকে আমরা এক্সক্লুশন প্রিন্সিপালের কথা বলেছি। এখন দেখতে পাচ্ছি এরকম একটা প্রিন্সিপাল আছে বলে মেটালের ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলোর পরম শূন্য তাপমাত্রাতেও বিপুল বিপুল এনার্জি আছে। এবং এটার অরিজিন হলো কমপ্লিটলি কোয়ান্টাম মেকানিক্যাল। এবং এই যে এনার্জিটা আছে, সেই এনার্জির একটা ক্যারেক্টারিস্টিক এনার্জিকে আমরা ফার্মি এনার্জি বলি। এরপরে আর একটা কনসেপ্টে আমরা আসবো, সেটা হলো কেমিক্যাল পটেনশিয়াল। একটা জিনিস মাথার মধ্যে রাখো, ফার্মি এনার্জি সম্পূর্ণ কোয়ান্টাম মেকানিক্যাল ধারণা। ফার্মি এনার্জি ফার্মিয়নের জন্য প্রযোজ্য। ফার্মি এনার্জি এত বিপুল এনার্জি হওয়ার কারণ হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপাল। কেমিক্যাল পটেনশিয়াল বলে একটা জিনিস আছে, সেটা কোয়ান্টাম সিস্টেমের জন্য প্রযোজ্য।
ক্লাসিক্যাল সিস্টেমের জন্য প্রযোজ্য। কেমিক্যাল পটেনশিয়াল এবং ফার্মি এনার্জি দুটোই এক, ভালো করে মাথার মধ্যে নাও। কেমিক্যাল পটেনশিয়াল এবং ফার্মি এনার্জি দুটোই একই বস্তু, কেবলমাত্র যখন, অফকোর্স আমরা ফার্মিয়নের কথা বলছি, তাছাড়া তো ফার্মি এনার্জির কথা বলতাম না। দুটোই এক কেবলমাত্র যখন ফার্মিয়ন গুলো 0 ডিগ্রি কেলভিন টেম্পারেচারে আসে। যখন টেম্পারেচার 0 ডিগ্রি কেলভিন নয়, ভালো করে শোনো আবার, যখন টেম্পারেচার 0 ডিগ্রি কেলভিন নয়, তখন আসলে আর ফার্মি এনার্জির কথা বলা যায় না। তখন যেটার কথা বলতে হয় সেটা হলো কেমিক্যাল পটেনশিয়াল। কিন্তু প্র্যাকটিক্যালি এখানে একটা এক্সপ্রেশন দেখানো আছে, এইটা নিয়ে আমরা এরপরের ক্লাসে আবার কথা বলবো, আজকে বলবো না। প্র্যাকটিক্যালি বেশিরভাগ সিস্টেমের জন্য, এটা আমরা উদাহরণ দিয়ে দেখবো, প্র্যাকটিক্যালি বেশিরভাগ কোয়ান্টাম সিস্টেমের জন্য ফার্মি এনার্জি এবং কেমিক্যাল পটেনশিয়ালের ভিতরকার পার্থক্যটা অনেক ক্ষেত্রেই ইগনোর করা হয়। কিন্তু স্ট্রিক্টলি তুমি যদি বুঝতে চাও তাহলে কেমিক্যাল পটেনশিয়াল এবং ফার্মি এনার্জি কেবলমাত্র তখনই সমান হয় যখন টেম্পারেচার অ্যাবসলিউট 0। এই কথা যেমন বললাম, আবার একই সাথে এই কথাও বললাম যে প্র্যাকটিক্যালি অনেক সময়ই ফার্মি এনার্জি এবং কেমিক্যাল পটেনশিয়ালকে অন্য টেম্পারেচারেও সমান ধরা হয়। তার মানে কেমিক্যাল পটেনশিয়াল তো যে কোনো টেম্পারেচারের জন্য প্রযোজ্য, আর ফার্মি এনার্জি শুধুমাত্র অ্যাবসলিউট 0-র জন্য প্রযোজ্য। যে কোনো টেম্পারেচারের কেমিক্যাল পটেনশিয়াল ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায় ওটা প্রায় ফার্মি এনার্জির সমান, আর এই দুটোকে একই জিনিস বলে বই পুস্তকে ট্রিট করা। আজকে এই পর্যন্তই। কেমিক্যাল পটেনশিয়াল তোমরা থার্মোডাইনামিক্সে পড়েছো। কেমিক্যাল পটেনশিয়াল তোমরা যখন গিবস ফাংশন বোধহয় তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো, সেখানে কেমিক্যাল পটেনশিয়াল ছিল। এখানে আমি যে কেমিক্যাল পটেনশিয়ালের কথা বলছি সেটা মোরলেস একই জিনিস। তোমরা যে কেমিক্যাল পটেনশিয়ালের ধারণা ওখান থেকে পেয়েছিলে সেটা ক্লাসিক্যাল, কিন্তু এটা কোয়ান্টাম সিস্টেমের জন্য এক্সটেন্ড করা যায়। কেমিক্যাল পটেনশিয়ালকে আমরা কিভাবে ডিফাইন করব? কেমিক্যাল পটেনশিয়ালকে আমি এইভাবে ডিফাইন করতে পারি যে আমার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে যদি আমি একটা পার্টিকেল যোগ করি যে কোনো টেম্পারেচারে, কেমিক্যাল পটেনশিয়াল ডিফাইন করতে গেলে কিন্তু অ্যাবসলিউট 0 টেম্পারেচারের রেস্ট্রিকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো টেম্পারেচার আমার একটা সিস্টেম আছে, সেখানে যদি আমি একটা বাড়তি পার্টিকেল যোগ করতে চাই, তাহলে সেই পার্টিকেলটা যেই এনার্জি নিয়ে ওখানে থাকবে সেটা হলো ওই সিস্টেমের জন্য কেমিক্যাল পটেনশিয়াল। তাহলে ফার্মি এনার্জির সাথে পার্থক্যটা কি? ফার্মি এনার্জিটা হলো অ্যাবসলিউট 0-তে ইউনিট ভলিউমের টপ মোস্ট যে লেভেলটা আছে, সেখানে ডিজেনারেসি ফোল্ড বা ডিগ্রি অসম্ভব। আমি একটা নতুন পার্টিকেল যদি যোগ করি তাহলে তার ওই ফার্মি এনার্জিতেই থাকার কথা, সেটা হলো ফার্মি এনার্জি অ্যাবসলিউট 0-তে। আর কেমিক্যাল পটেনশিয়াল হলো যে কোনো টেম্পারেচারে আমি সিস্টেমের ভিতরে একটা নতুন পার্টিকেল যোগ করলে সে যে এনার্জি অ্যাসিউম করবে সেটা হলো ওই সিস্টেমের কেমিক্যাল পটেনশিয়াল। তো আমি অনেক বলেছি, অনেক ধারণা, এর ভিতরে অনেক সূক্ষ্ম ব্যাপার স্যাপার আছে। এগুলো শুধু প্র্যাকটিসের ভিতর দিয়ে তোমাদের কাছে এগুলো পরিষ্কার হবে, তাছাড়া হবে না। আর আমি এর পরের ক্লাসে এগুলোর কিছু উদাহরণ দেখাবো, এনার্জি গুলো আমরা কি করে মাপতে হয় সেগুলো দেখাবো। দেন ইউ উইল সি যে কি দারুণ ঘটনা নেচারে ঘটে, এবং এই ফার্মি এনার্জির গুরুত্ব আবারও বললাম যে অপরিসীম, এবং এই ফার্মি এনার্জির মান অনেক অনেক বড়, এবং এর বহু কনসিকুয়েন্স আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো আজকে যে ক্লাস হলো, এই ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এখন সেই প্রশ্ন করতে পারো, কারণ আমি জানি যে এগুলো মাথায় অনেকের জটপাট পাকিয়ে গেছে। এগুলো এই স্লাইড এবং এই লেকচার আমি দিয়ে দেবো, হয়তো 2-1 দিন সময় লাগবে। তোমরা ওই কি বলে গুগল ড্রাইভ থেকে তুমি লেকচার পেয়ে যাবে, এটার ভিডিও আর স্লাইড গুলো আমি দিয়ে দেবো, ওটা পিডিএফ করে দিয়ে দেবো, তোমরা পাবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা এখন করতে পারো। কোনো প্রশ্ন আছে? স্যার, অ্যাবসলিউট 0 টেম্পারেচারে ইলেকট্রনের সমস্ত শক্তি কাইনেটিক এনার্জি, এটা একটু বলছিলেন, আরেকবার একটু বলুন। বুঝি নাই স্যার, অ্যাবসলিউট 0 টেম্পারেচারে ইলেকট্রনের মানে সমস্ত এনার্জিটাই কাইনেটিক এনার্জি, এটা একটু আগে বলেন, এটা একটু আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, আমরা এখানে ফার্মি এনার্জি যেটা কনসিডার করেছি এটা সম্পূর্ণ কাইনেটিক এনার্জি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের এই সমস্ত ট্রিটমেন্টই হচ্ছে
আমরা কিন্তু ইলেকট্রনের প্রত্যেকটা ইলেকট্রনের তার যে ইনার্শিয়াল ম্যাস আসে তার কারণে কিন্তু mc² পরিমাণ এনার্জি আসে, কিন্তু সেইটা আমরা হিসাবের মধ্যে নিইনি প্রথম কথা। এবং সেই এনার্জি কিন্তু অনেক বেশি, তোমরা জানো 0.5 মেগা ইলেকট্রন ভোল্টের মতো আর কি, জানো তো এটা, তাই না? জি স্যার। হ্যাঁ, সেই এনার্জির এখানে একদম কোনো কনসিডারেশন আনা হয়নি। এবং এইখানে যে মোবাইল ইলেকট্রন গুলো আমরা কনসিডার করি, এই ইলেকট্রন গুলো কনসিডারেশনের জন্য একটা মডেল আছে। আমি নিশ্চিত তোমরা হ্যাঁ না কি কি সব বলছো, তোমাদের নিশ্চয়ই ফ্রি ইলেকট্রন মডেল পড়ানো হয়েছে, পড়ানো হয়নি? সলিড স্টেট ফিজিক্সে কি তোমরা ফ্রি ইলেকট্রন মডেল পড়েছো? না স্যার, এখনো পড়িনি। আচ্ছা, পড়ো নাই, ঠিক আছে। যদি না পড়ো তাহলে আমার আর কি বলা আছে। তাহলে কথাটা হলো যে এই যে মোবাইল ইলেকট্রন গুলো, আমরা এগুলোকে বলি ইলেকট্রন গ্যাস। ইলেকট্রন গ্যাস কেন বলি? এই জন্য বলি যে ঘরের ভিতরে গ্যাস পার্টিকেল গুলো যেমন মুক্তভাবে ছোটাছুটি করে, একটা মেটালের ভিতরে ওই ইলেকট্রন গুলো ওরকম মুক্তভাবে ছোটাছুটি করে। তো মুক্ত কথাটার অর্থ কি? মুক্ত কথার অর্থ হচ্ছে যে এদের ভিতরে আসলে কোনো ইন্টারাকশন এনার্জি বা পটেনশিয়াল এনার্জি নাই। এরা যে দৌড়াদৌড়ি করছে এবং এদের যে এনার্জিটা আসে, এই এনার্জিটা হলো এক্সক্লুসিভলি কাইনেটিক এনার্জি। এবং এই যে অ্যাজাম্পশন, ফ্রি ইলেকট্রন মডেলের অ্যাজাম্পশন অথবা আমরা বলি ফার্মি গ্যাসের অ্যাজাম্পশন, সেইটা আমি যে তোমার এখানে যে উদাহরণগুলো দিয়েছি, লিথিয়াম, সোডিয়াম, কপার, গোল্ড, এর ভিতরে যে ইলেকট্রন গুলো আছে তাদের জন্য খুবই প্রযোজ্য আর কি, বুঝতে পেরেছো? এদের জন্য খুবই প্রযোজ্য। হ্যালো, আসলাম, একটা ক্লাসে আছি। এদের জন্য খুবই প্রযোজ্য। কাজেই এরা আসলেই তোমার ওই মেটালিক সিস্টেমের ভিতরে মুক্তভাবে দৌড়াদৌড়ি করে। এদের যে দৌড়াদৌড়ি করার যে এনার্জি, তার মানে যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জির ভিতরে ইলেকট্রনগুলোর ভিতরে যে কুলম্ব ইন্টারঅ্যাকশনের ফলে যে ধরনের পটেনশিয়াল এনার্জি তৈরি হতে পারে, সেই পটেনশিয়াল এনার্জির তুলনায় এই কাইনেটিক এনার্জি বহু গুণে বেশি। কাজেই আমরা যেটা কনসিডার করি যে এদের যে এনার্জিটা আছে, সেই এনার্জিটা হলো সম্পূর্ণই কাইনেটিক এনার্জি। তুমি কি কিছু বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? তো ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। স্যার, যারা ইনসুলেটর ওদের কি ফার্মি এনার্জি আছে? না বাবা, ওদের ফার্মি এনার্জি। ইনসুলেটরে মোবাইল ইলেকট্রন নাই। তোমাকে যে কথাগুলো বললাম, এসব কথাগুলোর একটু বিপদও আছে। তোমরা দেখবা ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের জন্য ফার্মি এনার্জির কথা বলা আছে, কিন্তু আবার আমি এই ক্লাসে বলে দিলাম যে ওদের আসলে ফার্মি এনার্জি নাই। তাহলে বইয়ে লেখা আছে স্যার যে সেমিকন্ডাক্টরের একটা ফার্মি লেভেল আছে। সেমিকন্ডাক্টর আর ইনসুলেটরের ভিতরে তো আসলে যে পার্থক্যটুকু সেটা কোনো রিয়েল পার্থক্য না, ব্যান্ড গ্যাপটার ভ্যালু ছোট না বড় তার উপর। এখন কথা হলো, আমার কথা ঠিক, বইয়ে যেটা লেখা আছে সেটাও তার ভিতরেও কিছু ব্যাপার আছে। সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের কনটেক্সটে যে ফার্মি লেভেলের কথা বলা হয় সেটা আসলে কোনো রিয়েল এনার্জি লেভেল না, এটা মনে রাখতে হবে। সেটা হলো একটা গাণিতিক প্রতিপাদন, একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। এবং ওই ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা কি বলে, হ্যাঁ, এই সমস্ত জিনিসে মানে সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরে যদি কোনো ফার্মি লেভেল থাকতো তাহলে সেই ফার্মি লেভেলটা ওই জায়গাতে থাকতো। কিন্তু মেটালে যখন আমি মানে কন্ডাক্টরের জন্য যখন আমি ফার্মি লেভেলের কথা বলি, তখন ওখানে কোনো যদি নাই, ওখানে আসলেই একটা ফার্মি এনার্জি আছে, যেটা হলো ইন প্র্যাকটিস ওখানে তার ফার্মি লেভেল আছে। কিন্তু সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের জন্য ইন প্র্যাকটিস ফার্মি লেভেল নেই, কিন্তু ম্যাথমেটিক্যালি একটা ফার্মি লেভেলের ধারণা পাওয়া যায়। তুমি কি বুঝছো কিছু? জি স্যার। হ্যাঁ, এগুলো ভালো করে বুঝতে হবে, তাছাড়া জট পাকায় যাবে। হ্যাঁ, জট পাকাতে মানে বইপত্রগুলো সেরকম, আমরা শিখিও সেরকম, আমরা বলে ফেলিও সেরকম, কাজে জট পাকিয়ে যেতেই পারে। এগুলো একটু সতর্ক হতে হবে। তার মানে কি সেমিকন্ডাক্টরের জন্য কেউ যদি ফার্মি লেভেলের কথা বলে সে কি ভুল বলছে? ভুল সে বলছে না ওই অর্থে, কিন্তু ওই লেভেলটা সেমিকন্ডাক্টরের একটা রিয়েল লেভেল না। আর কারো কোনো প্রশ্ন আছে? এগুলো কি কোনো বই থেকে আমরা পড়তে পারবো, মানে কোনো রিকমেন্ড আছে বই? হ্যাঁ, এগুলো তোমরা পড়বে, এটা খুব ভালো প্রশ্ন করেছো, আমার আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল।
এগুলো তোমরা পড়বে এই ফার্মি লেভেল ডিজেনারেসির জন্য তোমরা পড়বে তোমাদের গ্রিফিথসের কোয়ান্টাম মেকানিক্স আছে, গ্রিফিথসের কোয়ান্টাম মেকানিক্স আছে, আর্থার বাইজারের মডার্ন ফিজিক্স আছে। এগুলো ডিজেনারেসি শেখার জন্য যথেষ্ট। আর ফার্মি এনার্জি শেখার জন্য, কেমিক্যাল পটেনশিয়াল শেখার জন্য তোমরা জানো, তোমাদের বোধহয় কিচেলের সলিড স্টেট ফিজিক্সের কথা বোধহয় বলা হয়েছে তোমাদের, তাই না? ক্লাসে বলা হয়নি? জি স্যার। হ্যাঁ, তো ওই চার্লস কিচেলের সলিড স্টেট ফিজিক্স দেখবে, সেখানে বিভিন্ন টেবিল দেওয়া আছে, এইসবের ভ্যালু ট্যালুগুলো দেওয়া আছে, এই বইগুলো তোমরা দেখবে। তো ঠিক আছে, আওয়ার টাইম ইজ আপ। আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আমরা এর পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।